Okay, then let's start. আসসালামু আলাইকুম। আজকে আমার ক্লাসের বিষয় হচ্ছে কলেজ অ্যাডমিশন অ্যান্ড হায়ার ম্যাথ রিলেটেড টপিকগুলো আমরা আজকে কভার করব। সো শুরু করা যাক। ওকে, সো প্রথমেই আমাদের একটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই প্রথমবারের মতো নটর ডেম, হলি ক্রস সহ বেশ কয়েকটা কলেজ অনলাইন অ্যাডমিশন টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করবে। তো অনলাইন অ্যাডমিশন টেস্ট যেহেতু বাংলাদেশের কলেজগুলো আগে কখনো নেয়নি, তাই এর প্রশ্নর টাইপের ব্যাপারে এখনো কিছু স্পেকুলেশনস আছে। অ্যান্ড আমরা মোটামুটি আমাদের দিক থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে প্রশ্নগুলো কিরকম হতে পারে এবং প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীদের কি ধরনের প্রিপারেশন আগে থেকে নিয়ে রাখা উচিত। ওকে, সো আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো একটা একটা করে বোঝার চেষ্টা করব। তার আগে আমরা যদি প্রথমে পরীক্ষার ফরম্যাট নিয়ে একটু কথা বলি। পরীক্ষার ফরম্যাট কোনো কলেজে এখন পর্যন্ত ডিক্লেয়ার করেনি, বাট আমরা মোটামুটি দুইটা জিনিস আগে থেকে আন্দাজ করে রাখতে পারি। যেহেতু পরীক্ষাটা অনলাইনে হবে, তাই পরীক্ষাটা হবে ইদার সম্পূর্ণরূপে এমসিকিউ বেসড, অর আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে শর্ট আনসার টাইপ। মানে ম্যাথ যে সেকশনটা আছে, ম্যাথ সেকশনে একটা কোয়েশ্চেন থাকতে পারে, কোয়েশ্চেনের আনসারটা শুধুমাত্র জাস্ট টাইপ করতে হবে, এই রকম ফরম্যাটেও এক্সাম হতে পারে। সো এই দুইটার মধ্যে কোনো একটা ফরম্যাটে মোস্ট প্রবাবলি পুরো এক্সামটা হবে। তো সম্ভবত এমসিকিউটাই সবচাইতে বেশি ফিজিবল মনে হচ্ছে এইবারের জন্য। তো তারপরও আমরা দুই ধরনের প্রশ্নের প্রিপারেশন একটু নেওয়ার চেষ্টা করব। অলরাইট, সো প্রথমেই আমরা শুরু করি সেট অ্যান্ড ফাংশন এই চ্যাপ্টারটা দিয়ে। ওকে, সো এই চ্যাপ্টারটা থেকে আসলে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন বেশি আসে সেট রিলেটেড টপিকে, যেহেতু ফাংশন টাইপের কোয়েশ্চেনগুলো আসলে প্রমাণ ভিত্তিক বেশি এবং যা ছোট ছোট কোয়েশ্চেন আছে তা আসলে খুবই অবভিয়াস হয়ে যায় অ্যাডমিশনের জন্য। সো সেট থেকে আসলে কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি। এখন এমসিকিউ টাইপের কোয়েশ্চেন কিরকম আসতে পারে? কিছু ছোট ছোট উপসেট। এখন ফাঁকা সেট বা ফাই, এটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট, আচ্ছা। তো ফাঁকা সেট সব সেটেরই উপসেট, শুধুমাত্র একটা সেট বাদে। সেই সেটটা কি? সেই সেটটা হচ্ছে ফাঁকা সেট নিজেই। কারণ আমরা জানি প্রত্যেকটা সেটের কখনো নিজের উপসেট হতে পারে না। যদি একটা সেট এ হয়, এ কখনো নিজের প্রকৃত উপসেট হতে পারে না। সো ফাঁকা সেট প্রত্যেকটা সেটেরই প্রকৃত উপসেট, একটা সেট বাদে, সেটা হচ্ছে ফাঁকা সেট নিজেই। এই টাইপের কনফিউজিং এমসিকিউ দিয়ে দিতে পারে। আচ্ছা, এছাড়া প্রবলেম কিরকম আসতে পারে? প্রবলেম আসতে পারে এরকম, ধরা যাক একটা প্রবলেম দেখা যাক। লেটস সে একটা ভেন ডায়াগ্রাম দেয়া থাকতে পারে। ওকে, সো লেটস সে 4 সো ধরা যাক এরকম একটা ভেন ডায়াগ্রাম আমাদের দেয়া আছে। এখন এখান থেকে আমাদের বের করতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এই ভ্যালুটা। তো এই ভ্যালুটা বের করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই রিজিয়নটা আইডেন্টিফাই করে ফেলব, এ ইউনিয়ন বি। সো এ ইউনিয়ন বি আসলে কতটুকু? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ ইউনিয়ন বি হচ্ছে বেসিক্যালি এই রিজিয়নটা, এ ইউনিয়ন বি, অর্থাৎ এ এবং বি টোটাল মিলে যে অংশটা কভার করে সেটাই হচ্ছে এ ইউনিয়ন বি, এবং সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত মার্ক করা অংশটা। অলরাইট, এখন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন মানে কি? কমন এরিয়া। তো এ ইউনিয়ন বি এরিয়াটার সাথে সি এর কতটুকু কমন এরিয়া আছে? আমরা যদি সি কে এখন মার্ক করি তাহলে আমরা দেখতে পাবো কমন এরিয়া হচ্ছে এইটুকু। কমন এরিয়া কতটুকু? এইটুকু। অলরাইট, তাহলে আমরা কমন এরিয়াটা কিভাবে বের করব? 4 + 7 + 6। তাহলে আনসারটা হচ্ছে এক্ষেত্রে 4 + 7 + 6। 4 + 6 10 + 7 17। আচ্ছা, তাহলে
এই প্রবলেমের আনসারটা হবে 17। এটা অপশন আকারেও থাকতে পারে, শর্ট কোয়েশ্চেন আকারেও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। ওকে, সো অন্য আরেকটা কোয়ান্টিটি যদি বের করতে বলে, লেটস সে বি ইন্টারসেকশন সি ইউনিয়ন এ। সো আমরা এই চিত্র থেকে বি ইন্টারসেকশন সি ইউনিয়ন এ এই ভ্যালুটা বের করব। ওয়ান্স এগেইন আগের মতো কাজ, প্রথমেই আমরা বি ইন্টারসেকশন সি এই রিজিনটা বের করে নিব। সো এই রিজিনটা এখন কতটুকু? বি এবং সি এর মধ্যে যতটুকু কমন, অর্থাৎ এইটুক হচ্ছে বি ইন্টারসেকশন সি। আচ্ছা, এখন এটার সাথে এর ইউনিয়ন, অর্থাৎ এই অংশটা প্লাস এর পুরো অংশটা, সেটাই হচ্ছে বি ইন্টারসেকশন সি ইউনিয়ন এ। সো এই পুরো এ প্লাস বি ইন্টারসেকশন সি, তাহলে কতটুকু এরিয়া দাঁড়াচ্ছে? 3 প্লাস 2 প্লাস 4 প্লাস 7 প্লাস 6। তাহলে 3 প্লাস 2 প্লাস 4 প্লাস 7 প্লাস 6, which is 5, 9, 16, 22। তাহলে আমরা বলতে পারি এই প্রবলেমটার আনসার হচ্ছে 22। আচ্ছা, এখন ফাংশন থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে? ফাংশন থেকে আসলে বড় কোয়েশ্চেন সাধারণত পরীক্ষায় বেশি আসে। তাই আমি যদি এমসিকিউ বা শর্ট টাইপের কোয়েশ্চেনের কথা বলি, এমসিকিউতে এরকম দিতে পারে যে কোনো একটা ফাংশন দেয়া হলো, বলা হলো যে এটার বিপরীত ফাংশন নিচের কোনটি, তো সেক্ষেত্রে 4টা অপশন দেয়া থাকতে পারে। আমরা এই ধরনের কোয়েশ্চেনের জন্য যাতে সবাই প্রিপেয়ার্ড থাকি। অলরাইট, আচ্ছা, চ্যাপ্টার 2 হচ্ছে বীজগাণিতিক রাশি। আচ্ছা, বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটার ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা অনেকটা উৎপাদকে বিশ্লেষণ এবং আংশিক ভগ্নাংশ ভিত্তিক, এবং যেহেতু এই অঙ্কগুলো অনেক বড় বড়, তাই সাধারণত এমসিকিউ টাইপের কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা খুবই কম। তারপরেও কিছু কিছু জায়গা আছে যেখান থেকে প্রচুর এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসতে পারে। আমরা 2-1টা এক্সাম্পল দেখে নিব। ওকে, তো প্রথম একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে মুখ্য পদ এবং মুখ্য সহগ। সো আমরা 2টা টার্ম লিখি। লেটস সে a এর ভ্যালু হচ্ছে 3x টু দি পাওয়ার 5 প্লাস 7x স্কয়ার মাইনাস 9x প্লাস 2, এন্ড b এর ভ্যালু হচ্ছে 8x কিউব মাইনাস 7x প্লাস 9। এখন আমাদেরকে যদি বলে যে এ বি এই রাশিটির মুখ্য পদ এবং মুখ্য সহগ কত, দুইটা যে কোনো একটাই বলতে পারে, আমরা দুইটাই বের করার চেষ্টা করব, মুখ্য পদ ও মুখ্য সহগ। ওকে, তো এখন প্রথমত যখনই আমাদেরকে কোনো রাশির মুখ্য পদ এবং মুখ্য সহগ বের করতে বলবে এবং দুইটা রাশি গুণ আকারে থাকবে, তখন আমাদের যেভাবে সেটা করতে হবে সেটা হচ্ছে এ এর মুখ্য পদ গুণ বি এর মুখ্য পদ। তাহলে মুখ্য পদ কি? সর্বোচ্চ ঘাতযুক্ত পদ। তাহলে এখানে সর্বোচ্চ ঘাতযুক্ত পদ হচ্ছে 3x টু দি পাওয়ার 5, তাহলে এর মুখ্য পদ 3x টু দি পাওয়ার 5। বি এর মুখ্য পদ সর্বোচ্চ ঘাতযুক্ত পদ 8x কিউব, সো 8x কিউব। তাহলে এ বি এর মুখ্য পদ হবে 24x টু দি পাওয়ার 8, এবং আমরা জানি মুখ্য পদের যে সহগ সেটাকেই বলা হয় মুখ্য সহগ, তাই আমরা বলতে পারবো এখান থেকে এ বি এর মুখ্য সহগ হচ্ছে 24। যদি গুণ না থেকে ভাগ থাকে, লেটস সে a বাই b, সেক্ষেত্রে জাস্ট গুণের বদলে আমরা ভাগ করে দিব। তাহলে a বাই b এর মুখ্য পদ এবং মুখ্য সহগ যদি আমরা বের করতে চাই, তখন আমরা যেটা করব 3x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 8x কিউব। সো তখন মুখ্য পদ হবে 3/8x স্কয়ার এবং মুখ্য সহগ হবে as obvious as it is 3/8। আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ সাধারণত এই চ্যাপ্টার থেকে এমসিকিউতে দেওয়ার সম্ভাবনা খুবই কম, এবং ছোট কোয়েশ্চেন আকারে উৎপাদকের বিশ্লেষণ দেওয়া আসলে সম্ভব না। আংশিক ভগ্নাংশ যদি খুবই ছোট হয় সেক্ষেত্রে হয়তোবা এমসিকিউতে দেয়া থাকতে পারে, বাট এগেন আমি রেকমেন্ড করব যে সকল কোয়েশ্চেন বেশি টাইম কনজিউমিং হবে ওগুলা স্কিপ করতে, বিকজ এর চাইতেও কম টাইমে আরো বেশি কোয়েশ্চেন থাকবে যেগুলো আনসার করা যাবে, এবং যদি শেষে সময় থাকে তাহলে প্রবাবলি এই কোয়েশ্চেনগুলোতে তোমরা ব্যাক করতে পারো। অলরাইট,
এখন চ্যাপ্টার 3, ওকে, জ্যামিতি। জ্যামিতিতে ইউজুয়ালি সবকিছুই প্রমাণ ভিত্তিক, উপপাদ্য হচ্ছে প্রমাণ করতে হয়, সম্পাদ্য আঁকতে হয়। তো জ্যামিতি সরাসরি ভাবে অনলাইন মডেল, অনলাইন কোয়েশ্চেন গুলোতে আসলে দেয়া পসিবল না, বাট কিছু ফর্মুলা বা কিছু খুবই সূক্ষ্ম নলেজ লাগে যেগুলো হয়তো বা এমসিকিউতে চলে আসতে পারে। ফর এক্সাম্পল, আমরা সবাই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে যে অনুসিদ্ধান্তগুলো গৃহীত হয় সেগুলো জানি। তাদের মধ্যে একটা অনুসিদ্ধান্ত ছিল এরকম যে কোনো একটা সমকোণী ত্রিভুজের মধ্যমাত্রায়ের সমষ্টির দ্বিগুণ অতিভুজের মধ্যমাত্রায়ের বর্গের সমষ্টির দ্বিগুণ অতিভুজের বর্গের 3 গুণের সমান, which is 3c square is equal to 2 times d square plus e square plus f square। এখানে DEF হচ্ছে ত্রিভুজের মধ্যমাগুলোর দৈর্ঘ্য এবং c হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য। তাহলে আমরা যদি এরকম একটা প্রবলেম দেই, ফর এক্সাম্পল একটি সমকোণী ত্রিভুজের দুইটি মধ্যমার দৈর্ঘ্য যথাক্রমে 2 এবং 3, এর অতিভুজের দৈর্ঘ্য 6 হলে অপর মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে এরকম প্রবলেম যদি থাকে সেক্ষেত্রে আমরা খুব দ্রুত এই ক্যালকুলেশনটা করে ফেলতে পারবো, কারণ আমাদের কাছে অলরেডি ফর্মুলাটা আছে। এন্ড এখন আমরা ফর্মুলার ভিতরে জাস্ট ভ্যালুগুলো বসায় দিলেই আমাদের কাজ হয়ে যাবে। অলরাইট, তাহলে আমরা ভ্যালুটা বসায় দিই। প্রবলেমটা মুছতে হবে, আমি একটু ওয়েট করি। ওকে, সো আচ্ছা, তাহলে আমাদের প্রবলেম স্টেটমেন্ট ছিল দুইটা মধ্যমার দৈর্ঘ্য দেয়া আছে। আমি ধরে নিই সেই দুটো হচ্ছে ডি আর ই। সো ডি হচ্ছে 2, ই হচ্ছে 3, এন্ড আমাদের কাছে অতিভুজের দৈর্ঘ্য দেয়া ছিল 6। এখন যদি অতিভুজের দৈর্ঘ্য না দিয়ে থেকে আমাদের অপর দুই বাহুর দৈর্ঘ্য দিয়ে দেওয়া থাকে তাহলে আমাদের সমস্যা নেই, আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে অবভিয়াসলি ওটা বের করতে পারবো। সো লেটস সি, আমরা ফর্মুলাটা ইউজ করি। 3c স্কয়ার ইজ ইকুয়াল টু 2 টাইমস d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে যেটা বলতে পারবো সেটা হচ্ছে 3 টাইমস 6 স্কয়ার ইজ ইকুয়াল টু 2 টাইমস, let's say d এর ভ্যালু হচ্ছে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস let's say f স্কয়ার। আচ্ছা, তাহলে 36 3 36 108 সমান 2 ইনটু 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার হচ্ছে 13 প্লাস f স্কয়ার। তো 108 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 54, 54 ইজ ইকুয়াল টু 13 প্লাস f স্কয়ার। সো f স্কয়ার সমান হবে হচ্ছে 54 মাইনাস 13, যেটা হয় কত? 54 মাইনাস 13 হয় 41। সো f হচ্ছে স্কয়ার রুট অফ 41। আচ্ছা, তাহলে এইভাবে আমরা বিভিন্ন ছোটখাটো ফর্মুলা ইউজ করে জ্যামিতির প্রবলেমও সলভ করতে পারি। তাছাড়া জ্যামিতিতে খুব উপপাদ্যের ক্ষেত্রে খুব সূক্ষ্ম কিছু জিনিস ছিল যেগুলো হয়তো আমরা আগে ইগনোর করতাম, সেগুলো এমসিকিউতে দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। যেমন অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের যে স্টেটমেন্টটা কিন্তু আমরা অনেকবার দেখছি, বাট তারপরেও মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়। সো স্টেটমেন্টটা হয়তো বা এমসিকিউতে চলে আসতে পারে, সেক্ষেত্রে আমরা স্টেটমেন্টগুলো একটু আরেকবার যাতে সবাই ঝালাই করে নিই। অলরাইট, তাহলে এই গেল জ্যামিতি। আচ্ছা, এখন চ্যাপ্টার 5 হচ্ছে ইকুয়েশন বা সমীকরণ। এখন সমীকরণ থেকে ইউজুয়ালি ডিরেক্ট বই থেকে অঙ্ক আসারও প্রচলন আছে। আমার মনে আছে আমি যখন নটরডেম কলেজে অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলাম তখন আমার একদম সরাসরি বই থেকে একটা অঙ্ক কমন পড়েছিল। সো আমাদের টাইমে রিটেন এক্সাম হতো, মানে অঙ্ক করে দেখানো লাগতো। এর পরের বার আবার এমসিকিউ স্টাইলে পরীক্ষা হয়েছে। সো ফরম্যাটটা অ্যাকচুয়ালি চেঞ্জ হতে থাকে। আচ্ছা, সো আমরা বইয়ের একটা অঙ্ককে এক্সাম্পল হিসেবে দেখবো, বাট যারা বইয়ের অঙ্কগুলো মোটামুটি সলভ করতে পারো তাদের জন্য এই চ্যাপ্টারটা খুব বেশি সমস্যা হওয়ার কথা না।
আচ্ছা, সো আমরা একটা প্রবলেম দেখে নিই। লেটস সে 5 to the power x plus 5 to the power 2 minus x is equal to 26। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে ভাঙাতে পারি এইভাবে 5 to the power x plus 5 স্কয়ার ডিভাইডেড বাই 5 to the power x, কারণ আমরা জানি পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে সেটা ভাগ আকারে চলে আসে, is equal to 26। আচ্ছা, এখন ধরি a is equal to 5 to the power x, এখান থেকে পারবো a plus 25 by a is equal to 26। এটা খুব ইজি একটা ইকুয়েশন, a square plus 25 is equal to 26a, a square minus 26a plus 25 is equal to 0, a square minus a minus 25a plus 25 is equal to 0, কারণ আমরা এমন দুটো ভাগে ভাগ করতে চাই যাতে তাদের যোগফল হয় 26 এবং গুণফল হয় 25। a 1 এবং 25 এদের যোগফল 26, গুণফল 25, তাই আমরা মাইনাস a এবং মাইনাস 25 এ এই দুই ভাগে ভাগ করেছি। a কমন নিব, a minus 1, minus 25 কমন নিব, a minus 1 is equal to 0। সো আমরা বলতে পারি a এর ভ্যালু 1 অথবা 25। এখন আমরা ধরেছিলাম a সমান 5 to the power x, তার মানে আমরা বলতে পারবো 5 to the power x সমান 5 to the power 0 অথবা 5 to the power x সমান 5 স্কয়ার। সো x is equal to 0, x is equal to 2। এখন সমীকরণের ক্ষেত্রে এমসিকিউ এর জন্য একটা প্রো টিপ, আগে সলভ করতে না যায় সবার আগে অপশনগুলোর দিকে একটু ভালোভাবে খেয়াল করবা, বিকজ অপশনগুলোতে এমন অনেক ক্ষেত্রেই হয়ে থাকে যে ইকুয়েশনটা হয়তো বা অনেক ডিফিকাল্ট দেয়া, কিন্তু অপশনগুলো এমন ভাবে দেয়া যে জাস্ট অপশনগুলো একবার দেখলেই বলে দেয়া যায় যে কোনটা হচ্ছে অ্যানসার। যেমন ধরো তোমাকে এই প্রবলেমটার ক্ষেত্রে আমি যদি এরকম চারটা অপশন দিই, লেটস সে 0,2, দেন ধরো তোমাকে খ নম্বরে দিলাম 200 এবং 300। তো ইউজুয়ালি লক্ষ্য করবা কিছু অপশন থাকে খুবই আনকম্প্রিহেন্ডেবল, মানে অপশনগুলো দেখেই তুমি বুঝতে পারবে যে এগুলোকে আমরা শুরুতেই বাদ দিয়ে দিতে পারতেছি। তারপরও তোমাদের যখন কোনো অপশনে কনফিউশন মনে হবে সাথে সাথে বসায়ও চেক করতে পারো। যেমন ধরো তোমার যদি ধরো এরকম অপশন থাকে, লেটস সে 3 আর 5 এন্ড ঘ নম্বরে -2 -1, আমরা বসায় খুব দ্রুত চেক করে ফেলতে পারি। লেটস সে 0, 5 to the power 0 plus 5 to the power 2 minus 0, 1 plus 25 26, এটা মিলে যাচ্ছে। এইভাবে বসায় চেক করা অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে পুরো ইকুয়েশন সলভ করার চাইতে বেশি হেল্পফুল হয়। সো এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। আচ্ছা, ওকে, এরপর আমরা আসি চ্যাপ্টার 6, সেটা হচ্ছে অসমতা। ওয়েল, অসমতা চ্যাপ্টার থেকে আসলে এমসিকিউ খুবই কম আসে, আমি বোর্ডেও বেশি এমসিকিউ আসতে দেখি না, এবং যেগুলো আসে সেগুলো একটু অন্যরকম হয় বলতে গ্রাফ দিয়ে এমসিকিউ আসে, প্লাস তোমার প্রবলেম স্টেটমেন্টগুলো একটু বড় বড় থাকে। তো অসমতা থেকে এমসিকিউ যেগুলো আসে সেগুলো আনসার করার মতোই হয়, এবং বইয়ের প্রবলেমই সাধারণত দিয়ে দেয়। যেমন ধরো বইয়ে যেসব অসমতার বড় বড় প্রবলেম স্টেটমেন্ট থাকে সেগুলোকে এক্স বা ওয়াই ভ্যারিয়েবলের সাহায্যে প্রকাশ করা। সো এই প্রবলেমগুলো আসলে আমাদের জন্য খুব মাথা ব্যথার বিষয় না। ওকে, এরপর অসীম ধারা। অসীম ধারা থেকে আমাদের একটা জিনিস সবারই একটু মনে করে নেওয়া উচিত, যে কখন একটা ধারার অসীমতক সমষ্টি আসবে, যখন সেটা সাধারণ অনুপাত r এর মডিউলাস 1 এর চেয়ে ছোট হবে। অর্থাৎ যদি আমাদের r এর ভ্যালু নেগেটিভ থাকে তারপরেও অসীমতক সমষ্টি থাকতে পারে, জাস্ট মডিউলাস অফ r ইজ লেস দেন 1 হতে হবে। ফর এক্সাম্পল, আমরা যদি এরকম একটা ধারা দেখি, হাফ মাইনাস 1/4 প্লাস 1/8 মাইনাস 1/16 প্লাস 1/32 ডট 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 ডট, এই ধারাটার ক্ষেত্রে আমরা যদি সাধারণ অনুপাত বের করতে চাই তখন আমরা দেখব সাধারণ অনুপাত r হচ্ছে -1/4 divided by half, which is -half. সো এক্ষেত্রে আমরা বলতে পারি যে মডিউলাস অফ r সেটা হচ্ছে হাফ, যেহেতু আমরা জানি মডিউলাস অলওয়েজ পজিটিভ ভ্যালুটা নেয়। এটা কিন্তু 0 এর চেয়ে ছোট, সরি 1 এর চেয়ে ছোট, নট 0, 1 এর চেয়ে ছোট। তাহলে আমরা বলতে পারতেছি যে যদি আমাদের মডিউলাস অফ r এর ভ্যালুটা 1 এর চেয়ে ছোট হয়, ইন দ্যাট কেসই শুধুমাত্র আমাদের অসীমতক সমষ্টি থাকবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল যে আমাদের r এর ভ্যালু আসলো -3,
সো অনেকেই হয়তো এটা চিন্তা করতে পারি যে -3 তো একের চেয়ে ছোট, তার মানে এটা অসীমতক সমষ্টি থাকবে, বাট না, ওয়ান্স अगेन আমাদের মডুলাস নিতে হবে। এখানে আমরা মডুলাস অফ r যদি করি তখন আমরা পাবো -3 এর মডুলাস হচ্ছে 3, যেটা কিন্তু একের চেয়ে ছোট না। সেক্ষেত্রে আমরা বলবো যে এটার অসীমতক সমষ্টি নেই। অলরাইট, তাহলে এটার অসীমতক সমষ্টি খুব দ্রুত বের করে ফেলা যাক। অসীমতক সমষ্টির সূত্র খুবই সোজা, a বাই 1 - r। সো এখানে a মানে প্রথম পদ, সেটার ভ্যালু হচ্ছে হাফ, ডিভাইডেড বাই 1 - r এর ভ্যালু -হাফ। ওয়ান্স अगेन এখানে কিন্তু আবার আমরা r এর ভ্যালুটা মাইনাস সহই বসাচ্ছি, এখানে আবার মডুলাস যাতে কেউ আমরা না করি। ওকে, সো হাফ ডিভাইডেড বাই 1 + হাফ, সো এটা হয়ে যায় হাফ ডিভাইডেড বাই 3/2 which is 1/3। তার মানে এই ধারাটার অসীমতক সমষ্টি হচ্ছে 1/3। আচ্ছা, সো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য শুধুমাত্র অনেক কঠিন কঠিন ম্যাথগুলো করার আসলে কোনো দরকার নাই, বিকজ কঠিন ম্যাথ যেগুলো ইউজুয়ালি সেগুলো করতে টাইম একটু বেশি লাগে, অ্যান্ড অ্যাডমিশন ইজ অল অ্যাবাউট কন্ট্রোলিং ইয়োর টাইম। তুমি কিভাবে তোমার টাইমটাকে ম্যানেজ করতেছো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ধরা যাক কেউ যদি একটা খুব কঠিন প্রবলেম সলভ করে ফেলো, ধরো তুমি পরীক্ষার হলে সলভ করে ফেললা, বাট সেই একই টাইমে হয়তোবা কেউ সহজ প্রবলেম 3টা সলভ করে ফেলতেছে, সে কিন্তু তোমার চাইতে 3 পয়েন্টস আগে থাকবে। কেন? বিকজ আলটিমেটলি দেখা যাবে যে সবগুলো পয়েন্টের জন্যই মান কিন্তু সমান। অলরাইট, সো পরবর্তী একটা চ্যাপ্টার দেখা যাক। পরবর্তী চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 8, মানে ত্রিকোণমিতি। আচ্ছা, ত্রিকোণমিতির ক্ষেত্রে দুইটা এরিয়া আছে, আমরা জানি কোয়েশ্চেন আসতে পারে। একটা হচ্ছে 8.1 s is equal to r theta দিয়ে যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো রিলেটিভলি ইজি। 8.2 and 3 ফোকাস করে মোর অন দ্য রিয়েল ট্রিগোনোমেট্রি, যেটা আমরা জানি sin থিটা cos থিটা এগুলোর ভ্যালু দিয়ে। সো আমরা ওখান থেকে একটা ইকুয়েশন সলভ করে ফেলি। লেটস সে 2 sin squared theta plus 3 cos theta is equal to 0. Alright? তাহলে এখান থেকে আমরা অবভিয়াসলি জানি যে যেটার স্কোয়ার থাকবে না আমরা সেটার মধ্যে সবকিছু কনভার্ট করার চেষ্টা করব। sin squared theta কে তাই আমরা লিখব 1 - cos squared theta plus 3 cos theta is equal to 0. সো আমরা লিখতে পারি 2 - 2 cos squared theta plus 3 cos theta is equal to 0. সো এখান থেকে আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ দিয়ে পাই 2 cos squared theta minus 3 cos theta plus 2 is equal to 0. 2 × 2 = 4। আমাদের এমন ভাবে ভাঙাতে হবে যেন যোগ করলে আলটিমেটলি 3 হয় এবং গুণ করলে 4 হয়। তাহলে 2 cos squared theta minus 4 cos theta plus cos theta minus 2 is equal to 0. সো আমরা 2 cos theta কমন নিতে পারি, cos theta minus 2 plus 1 কমন নিতে পারি, cos theta minus 2 is equal to 0. তাহলে আমরা লিখতে পারি 2 cos theta plus 1 into cos theta minus 2 is equal to 0. Once again আমাদের এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে sin এবং cos এর ভ্যালুর রেঞ্জগুলো কি কি। sin এর ভ্যালুর রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত, -1 থেকে +1। sin থিটা এবং cos থিটা দুইটার ভ্যালুই এই রেঞ্জের ভেতর থাকে। তাই তোমরা যদি কখনো এমন অপশন দেখো যে sin সামথিং ডিগ্রি, যেটার আনসারের অপশনগুলো একের চেয়ে বেশি, তখন তোমরা সাথে সাথে সেই অপশনগুলো বাদ দিয়ে দিতে পারো, বিকজ sin এবং cos এর ভ্যালু কখনো -1 থেকে +1 এর বাইরে যায় না। সিমিলারলি sec থিটা আর cosec থিটার ভ্যালু কখনো -1 থেকে +1 এর ভেতর হবে না, অলওয়েজ -1 এর চেয়ে ছোট হবে অথবা +1 থেকে বড় হবে। অলরাইট, সো আমরা ইকুয়েশন সলভ করাতে ব্যাক করি। তার মানে আমরা বলতে পারতেছি cos থিটা ইজ ইকুয়াল টু ইদার হাফ অথবা -2, সরি অথবা 2। তো আমরা 2 কে সাথে সাথেই বাদ দিয়ে দিতে পারি, বিকজ cos থিটার ভ্যালু কখনো -1 থেকে +1 এর বাইরে যায় না। এরপর আমরা বলতে পারবো তাহলে cos থিটা সমান হাফ হচ্ছে cos π/3, সো আমরা বলতে পারি cos π/3। এখন আমাদের আবার একটু ত্রিকোণমিতি ঝালাই করে নিতে হবে। যাদের মনে নেই তাদের জন্য, যখনই আমরা দেখব যে কোসাইনের ভ্যালু নেগেটিভ এবং আমাদেরকে কোনো শর্ত দেয়া আছে, এই ক্ষেত্রে তোমরা জানো বাই ডিফল্ট বইতে শর্ত দেয়া থাকে থিটার ভ্যালু 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির ভিতরে, অর্থাৎ 0 থেকে 2π এর ভেতর হতে হবে।
তাই আমরা যদি 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির ভিতরে চিন্তা করি, কোসাইনের ভ্যালু দুইটা চতুর্ভাগে নেগেটিভ, দ্বিতীয় এবং তৃতীয়। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগের জন্য কি কি করতে পারি? সো থিটার ভ্যালু হবে দ্বিতীয় চতুর্ভাগের জন্য পাই মাইনাস পাই বাই 3 এবং তৃতীয় চতুর্ভাগের জন্য পাই প্লাস পাই বাই 3। যাদের মনে নেই তাদের জন্য তুমি যদি এরকম কোনো একটা আনসার পাও, লেটস সে সাইন থিটা সমান প্লাস অথবা মাইনাস সাইন কিছু একটা, লেটস সে আলফা, এবং তোমার কোনো দুইটা পার্টিকুলার চতুর্ভাগের জন্য সেই আনসারটা দরকার, সেক্ষেত্রে প্রথম চতুর্ভাগের জন্য জাস্ট যে ভ্যালুটা পাচ্ছ সেটাই, দ্বিতীয় চতুর্ভাগের জন্য পাই মাইনাস ওই ভ্যালুটা, তৃতীয় চতুর্ভাগের জন্য পাই প্লাস ওই ভ্যালুটা, চতুর্থ চতুর্ভাগের জন্য 2 পাই মাইনাস ওই ভ্যালুটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দুইটা ভ্যালু পেয়ে যাচ্ছি, পাই মাইনাস পাই বাই 3 মানে 2 পাই বাই 3 আর পাই প্লাস পাই বাই 3 মানে 4 পাই বাই 3। অলরাইট, তাহলে এই হচ্ছে ইকুয়েশনের সলিউশন। এখন ওয়ান্স এগেইন কিছু কিছু ক্ষেত্রে এমন থাকতে পারে যে অপশনগুলো দেখেই তোমরা বুঝতে পারবা যে কোনগুলোকে আগে থেকেই বাদ দিতে হবে, তারপর বাকিগুলো অপশনে বসিয়ে তারপর চেষ্টা করতে পারো। অলরাইট, এবার আমরা আসি চ্যাপ্টার 9-এ, এবং আরেকবার আমি আগে যে কথাটা বলেছিলাম সেটাই আবার বলবো, বড় যে কোনো কোয়েশ্চেন থাকলে চেষ্টা করবে শেষে এসে আবার সলভ করার চেষ্টা করার। একটা কোয়েশ্চেন প্রথমেই দেখে যদি তোমার মনে হয় যে তোমার এটা সলভ করতে একটু সময় লাগবে, তখন ওই কোয়েশ্চেনটা সেই সময়ের জন্য রেখে দিয়ে আবার পরবর্তীতে যখন তোমার সবগুলো কোয়েশ্চেন আনসার করা শেষ হয়ে যাবে, তখন যদি তোমার হাতে সময় থাকে, ইন দ্যাট কেস ওই কোয়েশ্চেনটা আনসার করার কথা চিন্তা করতে পারো। অলরাইট, সো আমরা চ্যাপ্টার 9 থেকে একটা প্রবলেম দেখে ফেলি। চ্যাপ্টার 9 থেকে বড় প্রবলেমগুলো ওয়ান্স এগেইন আসার সম্ভাবনা খুবই কম, সো ছোট এমসিকিউ টাইপের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা একটু ট্রাই করব। লেটস সে x টু দি পাওয়ার 1 বাই a, x to the power 1 by a whole to the power a plus b divided by a square plus b square whole to the power a times a minus b। আচ্ছা, তাহলে আমরা এইটার ভ্যালু বের করতে চাচ্ছি। প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, আমরা জানি পাওয়ারের উপর যখন পাওয়ার থাকে তখন পাওয়ার গুণ হয়। সো আমরা এখন বলতে পারি যে এবার ঠিক আছে প্রবলেম স্টেটমেন্ট। সো আমরা জাস্ট এটার সাথে এখন এটা গুণ করে দিতে পারি, তখন কি থাকবে a plus b divided by a into a square minus b square কে আমরা যদি ফ্যাক্টরাইজ বা উৎপাদকে বিশ্লেষণ করি তখন থাকবে a plus b into a minus b। সো a plus b into a minus b into আবার বাইরের পাওয়ারটাও গুণ হবে a times a minus b। তাহলে a কাটা, a plus b ও কাটা, a minus b ও কাটা। সো জাস্ট থাকে x to the power 0 which is equal to 1। তাই অনেক ক্ষেত্রে যখন দেখবা যে অনেক বড় বড় কিছু পাওয়ার আছে, দেখে কনফিউজড হওয়ার কিছুই নেই। অনেক ক্ষেত্রে হতে পারে যে সবকিছু জাস্ট কাটাকাটি চলে যাবে এন্ড ফাইনাল আনসার যেটা থাকবে সেটা খুবই ছোট। আচ্ছা, এখন লগারিদম থেকে বলার আরেকটা জিনিস, সেটা হচ্ছে লগের কিছু সূত্র থাকে এন্ড তার সাথে কিছু শর্ত থাকে, যেমন কোন কোন শর্তের ভিত্তিতে আমরা log a base b is equal to 1 এরকম লিখতে পারি। আচ্ছা, সো এই টাইপের শর্তগুলো থেকেও এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন চলে আসতে পারে, যে হয় শর্তগুলো লিখো, না হয় অপশনগুলোর মধ্যে কোনটা এই শর্ত, সেই শর্তগুলো তোমাদের কাছে জানতে চাইতে পারে। তো এই শর্তগুলো যাতে আমরা সবাই জেনে রাখি। অলরাইট, আচ্ছা, তো এরপরে আমরা আসবো চ্যাপ্টার 10-এ দ্বিপদী বিস্তৃতি। এই চ্যাপ্টার থেকে বেশ ভালো কিছু এমসিকিউ দেওয়া পসিবল। ফর এক্সাম্পল মধ্যপদ নির্ণয় এবং এক্স বর্জিত পদ নির্ণয়। আচ্ছা, সো ধরো আমাদের কাছে একটা কোয়েশ্চেন আছে এরকম, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 6। এই রাশিটার এক্স বর্জিত পদটা আমাদের বের করতে হবে। ওকে, সো এক্স বর্জিত পদ বের করার জন্য আমরা ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে সাধারণ পদ নির্ণয় করি। সাধারণ পদ নির্ণয় করার পর সাধারণ পদে এক্স এর ঘাত শূন্য ধরে তারপর এক্স বর্জিত পদটা বের করি। হাউএভার দেয়ার ইজ আ শর্টকাট। যদি তোমাকে এরকম কোনো অঙ্ক দেয়া থাকে যে ax টু দি পাওয়ার p প্লাস 1 বাই প্লাস অর মাইনাস যেটাই থাকুক 1 বাই bx টু দি পাওয়ার q,
এরকম কোনো রাশি যদি তোমার কাছে দেয়া থাকে তাহলে x বর্জিত পদের জন্য r এর ভ্যালু বের করাটা খুবই সহজ। হোল টু দি পাওয়ার n। ওকে, সো r এর ভ্যালুটা বের করার ফর্মুলা হচ্ছে pn ডিভাইডেড বাই p প্লাস q। আমরা এভাবে খুব ইজিলি r এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তাহলে আসো এইখানে আমরা একবার r এর ভ্যালুটা বের করার চেষ্টা করি। ওকে, সো দেখা যাক। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি p এর ভ্যালু হচ্ছে 2 এন্ড q এর ভ্যালু হচ্ছে 1, কারণ আমরা জানি উপরের এই ঘাতটা হচ্ছে p এর ক্ষেত্রে আর এই ঘাতটা হচ্ছে q। যেহেতু এখানে কোনো পাওয়ার নাই তাহলে আমরা ধরে নিচ্ছি বাই ডিফল্ট এখানে 1 আছে। অলরাইট, সো এন্ড n এর ভ্যালু 6, তাহলে আমাদের r এর ভ্যালু হবে pn ডিভাইডেড বাই p প্লাস q। আচ্ছা, সো pn ডিভাইডেড বাই p প্লাস q ভ্যালুগুলো জাস্ট বসাই দিব। 2 টাইমস 6 ডিভাইডেড বাই 2 প্লাস 1 which is 12 divided by 3 which is 4। অর্থাৎ আমাদের যে r এর ভ্যালু 4 অর্থাৎ পঞ্চম যে পদটা সেই পদটা হবে হচ্ছে x বর্জিত পদ। আচ্ছা, তাহলে এইভাবে আমরা x বর্জিত পদ বের করতে পারি। এরপর মধ্যপদও খুবই গুরুত্বপূর্ণ। যখন আমাদের ঘাত জোড় থাকবে তখন মধ্যপদ থাকবে একটা, এবং যখন আমাদের ঘাত বেজোড় থাকবে তখন মধ্যপদ থাকবে দুইটা। এই রিলেটেড এমসিকিউ থাকতে পারে, সো এগুলোর ব্যাপারে যাতে আমরা একটু জেনে রাখি। সো যখন আমাদের ঘাত থাকবে জোড় তখন আমাদের মধ্যপদটা হয়, লেটস সে n যদি জোড় হয় তখন আমাদের মধ্যপদ হয় n/2 প্লাস 1 তম পদ, এন্ড n যদি বিজোড় হয় তখন মধ্যপদ হয় n প্লাস 1/2 তম পদ এবং n প্লাস 3/2 তম পদ। তাহলে এই জিনিসগুলো যাতে আমরা একটু ঝালাই করে রাখি, প্লাস কিছু ম্যাথ বই থেকে যাতে আমরা প্র্যাকটিস করে রাখি। ওয়ান্স अगेन বই থেকে কিন্তু এই বেশ কয়েকটা চ্যাপ্টার থেকে ম্যাথ আসার প্রবাবিলিটি অনেক হাই, তাই বইয়ের ম্যাথগুলো যাতে আমরা সবাই ভালো মতো একটু করে রাখি। আচ্ছা, তো এরপর আসে ভেক্টর। ভেক্টর থেকে আসলে ওইরকম ম্যাথ আসা লেটস বি অনেস্ট পসিবল না। ছোট ছোট কিছু এমসিকিউ আসলেও আসতে পারে ডেফিনেশন থেকে, সো এর বাইরে আসলে ভেক্টর থেকে দেখার মতো কিছু নাই। আচ্ছা, এরপর আমরা চিন্তা করি ঘন জ্যামিতি নিয়ে। ঘন জ্যামিতি থেকে ম্যাথ আসতে পারে। আমরা সবাই ফর্মুলাগুলো জানি যে আয়তাকার যে ঘনবস্তু তার আয়তনের সূত্র, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র, তার কর্ণের সূত্র, এই টাইপের ম্যাথ যেগুলো আছে সেগুলো আসতে পারে। আসলে হাইয়েস্ট একটু পেঁচানো টাইপের যে ম্যাথ, যেটা ধরো করতে হাইয়েস্ট তোমার 3 থেকে 4 লাইন লাগবে, এর বড় ম্যাথ ইউজুয়ালি আসবে না। আর যদি আসে ওয়ান্স अगेन আমি রেকমেন্ড করব তোমরা সেটা প্রথমে স্কিপ করো, তারপর শেষে গিয়ে আবার চেষ্টা করো যাতে তোমাদের টাইম সেভ হয়। অলরাইট, আর ফর্মুলাগুলো যাতে আমাদের সবার মনে থাকে, বিকজ অনেক ক্ষেত্রে জাস্ট প্লেন ফর্মুলা দিয়েও এমসিকিউ চলে আসতে পারে। আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতিতে। স্থানাঙ্ক জ্যামিতি থেকে দূরত্বের সূত্র, তারপর ত্রিভুজ, একটা ত্রিভুজ সমবাহু কি সমকোণী, এই টাইপের জিনিসপাতি আসলেও আসতে পারে। তবে একটা ত্রিভুজ কি ধরনের ত্রিভুজ সেটা আসলে একটু বের করার সময় সাপেক্ষ ব্যাপার, তাই এটা আসার সম্ভাবনা কম। তারপরও আমি বলবো যদি সেটা আসে সেক্ষেত্রে ওয়ান্স अगेन তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে করতে পারো, অথবা অন্যান্য যে অঙ্কগুলো করতে সময় লাগবে সেগুলোর উপর কনসেন্ট্রেট করো, সময় লাগবে না সেগুলোর উপর কনসেন্ট্রেট করো। ওকে, সো সরলরেখার সমীকরণ থেকে আসলে কিছু জিনিসপাতি চলে আসতে পারে। আমরা একটু সরলরেখার সমীকরণ থেকে খুব দ্রুত কিছু জিনিস দেখে নেই। y = mx + c, এই সমীকরণে m হচ্ছে ঢাল এবং c হচ্ছে y অক্ষের ছেদকাংশ। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় 3x + 5y - 9 = 0, এই সমীকরণ থেকে ঢাল কত সেটা বের করতে আমরা এভাবে বের করব, y-টাকে এক পাশে রাখবো, বাকি সবকিছুকে অন্য পাশে পাঠিয়ে দিব। সো 5y = -3x + 9, সো আমরা বলতে পারি y = -3/5x + 9/5। আমরা এই ইকুয়েশনের সাথে এখন কম্পেয়ার করে পাই এখানে x এর সহগ -3/5, তার মানে আমরা বলতে পারি ঢাল -3/5। y অক্ষের ছেদকাংশ আমরা এখান থেকে কম্পেয়ার করে বলতে পারি 9/5। সো এটা হচ্ছে ঢাল, এটা হচ্ছে y অক্ষের ছেদকাংশ। আচ্ছা,
তো এরপর আমরা আসি সম্ভাবনা চ্যাপ্টারে। সো সম্ভাবনা চ্যাপ্টারটা আমার মতে বইয়ের সবচেয়ে ইজি চ্যাপ্টারগুলোর মধ্যে একটা। সো এই ক্ষেত্রে আমার রেকমেন্ডেশন থাকবে এই চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চেন থাকে তাহলে একটু আগে আগে আনসার করার। তো এই চ্যাপ্টার থেকে আসলে খুবই ইজি অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড বইয়ে যে টাইপের ম্যাথ আছে ওই টাইপের ম্যাথই আসতে পারে। আমরা একটা এক্সাম্পল ম্যাথ দেখতে পারি। একটি কয়েন ও একটি ছক্কা যদি আমরা একত্রে নিক্ষেপ করি জোড় সংখ্যা অথবা হেড আসার সম্ভাবনা কত? আচ্ছা, তাহলে এই টাইপের ম্যাথ আসতে পারে। তো আমরা এই ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করি। তো আমরা একটা কয়েন আর একটা ছক্কা একসাথে নিক্ষেপ করব, জোড় সংখ্যা অথবা হেড আসার সম্ভাবনা কত? তো আমরা ইউজুয়ালি জানি সম্ভাবনাতে যখন অথবা থাকে এবং দুইটা ঘটনা পরস্পরের উপর নির্ভরশীল না হয় তখন আমরা জাস্ট দুইটার সম্ভাবনাকে যোগ করে দিতে পারি। এখন এক্ষেত্রে জোড় সংখ্যা আসা এবং হেড বা টেল আসা এরা একটার একটার উপর নির্ভরশীল না, অর্থাৎ এখানে জোড় সংখ্যা আসতেছে কিনা সেটার সাথে এখানে হেড আসতেছে না টেল আসতেছে সেটার কোনো সম্পর্ক নাই। তাই এরা পরস্পর অনির্ভরশীল ঘটনা, সেক্ষেত্রে আমরা জাস্ট দুইটা সম্ভাবনা যোগ করে দিতে পারি। তো আমরা প্রবাবিলিটি, টোটাল প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ জোড় সংখ্যা মানে ইভেন নাম্বার অথবা হেড আসার সম্ভাবনা। সো জোড় সংখ্যা অথবা হেড আসার সম্ভাবনা, অথবা লেটস সে হেড আসার সম্ভাবনা। আমরা আরেকটা ভাবে করতে পারি, সেটা হচ্ছে পুরো সবগুলো সম্ভাবনা একসাথে চিন্তা করে তারপরে সেখান থেকে পিক করতে পারি। তো যদি আমরা ওইটা করি তাহলে হয়তো একটু টাইম কনজিউমিং হবে, আমি দুইটাই দেখানোর চেষ্টা করি। সো প্রথমত আমরা সবগুলো সম্ভাবনা চিন্তা করি। কয়েনে হেড আসতে পারে এবং তার সাথে আসতে পারে 1 অথবা 2 অথবা 3 অথবা 4 অথবা 5 অথবা 6। কয়েনে টেইল আসতে পারে এবং তার সাথে আসতে পারে 1 অথবা 2 অথবা 3 অথবা 4 অথবা 5 অথবা 6। আচ্ছা, তাহলে এখানে জোড় সংখ্যা অথবা হেড এরকম কি কি আছে? সবাই হেড, এর বাইরে জোড় সংখ্যা। তাহলে টোটাল আমাদের মোট ঘটনা হচ্ছে এখানে 12টা এবং এদের মধ্যে অনুকূল ঘটনা 9টা। তার মানে আনসার হচ্ছে 12/9 মানে 3/4। আচ্ছা, আমরা অন্যভাবে যেটা বলছিলাম সেটা যদি চেষ্টা করি তাহলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? একটা ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা হচ্ছে, টোটাল সংখ্যা হচ্ছে 6টা, তার মধ্যে জোড় সংখ্যা 3টা, 3/6। আচ্ছা, অথবা হেড আসার সম্ভাবনা, এক সেকেন্ড, probability of, আচ্ছা, is equal to আচ্ছা। সো এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হচ্ছে সেটের যে ফর্মুলাটা আমরা ইউজ করি ইউনিয়নের ফর্মুলার জন্য অথবার জন্য, সেটা এক্ষেত্রে ব্যবহার করতে পারবো আমরা। আচ্ছা, তো সেই ফর্মুলাটা কিভাবে ইউজ করে? আমরা জানি যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা প্রবাবিলিটির জন্য একই ফর্মুলা ইউজ করতে পারি। সেটা কিভাবে? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ প্রবাবিলিটি অফ ই ইউনিয়ন এইচ সমান প্রবাবিলিটি অফ ই প্লাস প্রবাবিলিটি অফ এইচ মাইনাস প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এইচ। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি জিনিসটা এইভাবে, জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? হাফ, হেড আসার সম্ভাবনা হচ্ছে হাফ, এবং দুইটা একত্রে আসার সম্ভাবনা কত? ইউজুয়ালি আমরা জানি দুইটা অনির্ভরশীল ঘটনার ক্ষেত্রে যখন দুইটা ঘটনা একত্রে ঘটাতে হয় তাদের সম্ভাবনা হচ্ছে তাদের প্রত্যেকের আলাদা সম্ভাবনার গুণফল, অর্থাৎ হাফ ইন্টু হাফ। আচ্ছা, এটাকে অন্যভাবেও চিন্তা করা যায় যে 12টা ঘটনার মধ্যে আমার এমন কয়টা ঘটনা ছিল যেখানে
জোড় সংখ্যা এবং হেড দুইটা একসাথে এসেছিল? উত্তর হচ্ছে 3টা, হেড 2, হেড 4, হেড 6। তাহলে এটার সম্ভাবনা কত দাঁড়াচ্ছে? 3 বাই মোট ঘটনা 12, মানে 1/4। আমরা চাইলে এভাবেও চিন্তা করতে পারি। সো আমরা এখানে ডিরেক্ট 1/4 চাইলে লিখে দিতে পারি। তো সেটা আসে 1 - 1/4 which is equal to 3/4। আচ্ছা, তাহলে এইভাবে আমরা সম্ভাবনার ম্যাথগুলো সলভ করতে পারি। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কোনো ঘটনা না ঘটার সম্ভাবনা সমান 1 - ওই ঘটনা ঘটার সম্ভাবনা। এই সূত্রটা একটু গুরুত্বপূর্ণ, যাতে আমরা সবাই সূত্রটা মাথায় রাখি। আচ্ছা, সো ইউজুয়ালি এক্সাম দেওয়ার সময় আমার ম্যাথের ক্ষেত্রে স্ট্র্যাটেজি হতো এইরকম যে আমি প্রথমেই সবগুলো কোয়েশ্চেন একবার দেখে নিতাম, দেখে নেওয়ার মধ্যে যেগুলো খুব দ্রুত আনসার করা যায় সেগুলো আমি আনসার করে ফেলতাম। তারপর আমার নিজের কিছু কোয়েশ্চেন মাথায় থাকতো যে কোয়েশ্চেনগুলো আমি সাথে সাথে করে ফেলতে পারবো, সো সেই কোয়েশ্চেনগুলো আমি সাথে সাথে করে ফেলতাম। অ্যান্ড একদম শেষে গিয়ে যে কোয়েশ্চেনগুলো একটু বড় ছিল বা একটু টাইম কনজিউমিং ছিল বা আমার চিন্তা করতে সময় লাগতো, এই কোয়েশ্চেনগুলো আমি লাস্টে ট্যাকল করতাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমাদের লাইভ সেশন এতটুকুই থাকলো। তোমরা যারা ভর্তি পরীক্ষা দিচ্ছ তাদেরকে অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।